আমি কিছুক্ষণ দ্বিধায় থেকে কল রিসিভ করলাম। ওপাশে একজন পুরুষের কণ্ঠ। কণ্ঠটা পরিচিত লাগছিল। তিনি বললেন, আপনি কি রুহানি বলছেন? আমি বললাম, জি। তিনি বললেন, আমি সাইফুল, আপনার বাবার পুরনো ব্যবসায়িক সহযোগী। আমার ভ্রু কুঁচকে গেল। লোকটিকে আমি চিনতাম, ছোটবেলায় কয়েকবার দেখেছি। তিনি নিচু গলায় বললেন, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে, ফোনে বলা নিরাপদ নয়। আমার বুকের ভেতরটা ধকধক শুরু হলো। কি বিষয়ে? কিছুক্ষণ নীরব থেকে তিনি বললেন, আপনার দাদির সম্পত্তি আর কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে। আমার হাত শক্ত হয়ে গেল। তিনি আবার বললেন, আপনার বাবার বিরুদ্ধে যে সন্দেহ করেছেন সেটা হয়তো বাস্তবের তুলনায় অনেক ছোট। আমি স্তব্ধ হয়ে গেলাম। আপনি কি বলতে চাইছেন? ওপাশ থেকে ভেসে এলো, আমি প্রমাণ দেখাতে পারো, কিন্তু সাবধানে থাকবেন, কারণ আপনার বাবা জানলে তিনি চুপ করে বসে থাকবেন না। কথা শেষ করে তিনি ফোনটা কেটে দিলেন। আমি স্থির হয়ে বসে রইলাম। আয়ান তখন পাশে শান্তভাবে ঘুমাচ্ছিল। তার ছোট্ট মুখের দিকে তাকিয়ে আমার মনে হলো, এখন আর শুধু নিজের জন্য লড়াই করার সময় নয়, আমাকে আমার সন্তানের ভবিষ্যতের জন্য দাঁড়াতে হবে। কারণ বহু বছর ধরে যে সত্য চাপা পড়েছিল সেটি ধীরে ধীরে সামনে আসছে। আর সেই সত্য প্রকাশ পেলে শুধু একটা পরিবার নয়, অনেক মানুষের জীবনও বদলে যেতে পারে। ঠিক তখনই ফোনে নতুন একটা বার্তা এলো। প্রেরক মাহবুবুর রহমান। বার্তায় একটি মাত্র বাক্য লেখা, তুমি যদি আজকের মধ্যে কার্ডের লক না খোলো তাহলে কাল সকাল থেকে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি। বার্তাটি পড়ে আমার ঠোঁটের কোণে ধীরে একটা হাসি ফুটে উঠলো। কারণ এই আমি প্রথমবার ভয় পাইনি, বরং মনে হচ্ছিল খেলা শুরু আসলে এখন। মাহবুবুর রহমানের পাঠানো বার্তাটা পড়ে আমি ফোনটা টেবিলের উপর রেখে দিলাম। আশ্চর্যজনকভাবে আমার ভেতরে কোনো ভয় কাজ করছিল না, বরং একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম। হয়তো কারণ দীর্ঘদিন ধরে যে সত্যগুলো আমাকে অন্ধকারে রেখেছিল সেগুলো একে একে আলোয় আসতে শুরু করেছে। মানুষ যখন অজানা বিপদের মুখোমুখি হয় তখন ভয় পায়, কিন্তু যখন বিপদের চেহারাটা পরিষ্কার হয়ে যায় তখন সে লড়াই করার প্রস্তুতি নিতে পারে। আমি সেই প্রস্তুতিটাই নিচ্ছিলাম। আয়নকে কোলে নিয়ে জানালা পাশে গিয়ে দাঁড়ালাম। বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। রাস্তার গাড়িগুলো শব্দ ভেসে আসছিল দূর থেকে। পৃথিবী যেন স্বাভাবিক নিয়মে চলছিল, অথচ আমার জীবনের ভেতরে ঝড় তৈরি হচ্ছিল। 6 দিন আগে আমি একজন মা হয়েছি। 6 দিন আগে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু সাহায্য। অথচ সেই সময় আমার নিজের বাবা আমার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার চেষ্টা করেছেন। আমার মা আমার সাহায্যের অনুরোধের উপেক্ষা করে সমুদ্র ভ্রমণের ছবি পোস্ট করেছেন। আর আমার বোন আমাকে দোষী বানানোর চেষ্টা করেছে। এই উপলব্ধিটা কষ্টের ছিল, কিন্তু একই সঙ্গে মুক্তিরও ছিল। কারণ আমি অবশেষে বুঝতে পারছিলাম সমস্যা আমার মধ্যে ছিল না, সমস্যা ছিল তাদের মধ্যে। ভয়েস অ্যান্ড ভিডিও জান্নাত স্টোরি। রাত 8টার দিকে আবার ফোন এলো। এবার আইনজীবী মুস্তাফিজুর রহমান নিজে কল করেছিলেন। কণ্ঠে বয়সের ভার থাকলেও কথাগুলো খুব স্পষ্ট ছিল। তিনি বললেন, অনেক বছর ধরে তিনি কিছু নথি সংরক্ষণ করে রেখেছেন। দাদি মৃত্যুর আগে তৈরি করা শেষ উইল সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আমাকে কখনো জানানো হয়নি। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, যদি এত গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে তাহলে আমাকে আগে জানানো হয়নি কেন? তিনি দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই আমার বাবার পক্ষ থেকে বাধা এসেছে। এমনকি এক সময় তাকে সরাসরি বলা হয়েছিল বিষয়টি আর না গিয়ে নিতে। কথাগুলো শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। একজন আইনজীবীকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা কেন কেউ করবে যদি তার লুকানোর মতো কিছু না থাকে? তিনি আমাকে পরদিন দুপুরে তার অফিসে দেখা করতে বললেন। আমিও রাজি হয়ে গেলাম। ফোন রাখার পর মনে হচ্ছিল পরদিনের সাক্ষাৎ আমার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। সেই রাতে খুব কম ঘুম হলো। ভোরের দিকে আয়নের কান্নায় ঘুম ভাঙল। তাকে দুধ খাওয়াতে খাওয়াতে আমার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছিল, দাদি আসলে কি রেখে গিয়েছিলেন আর কেন এত বছর ধরে আমাকে সেটা জানতে দেওয়া হয়নি? সকালে ঘুম থেকে উঠে দেখি তানহার নতুন পোস্ট। সে আর মা বিলাসবহুল রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছে। ক্যাপশনে লেখা, পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোর আনন্দই আলাদা। পোস্টটা দেখে আমার হাসি পেল। পরিবার বলতে তারা সবসময় নিজেদেরকেই বুঝতো। আমি যেন কখনোই সেই পরিবারের অংশ ছিলাম না। ছোটবেলা থেকে সবকিছুই তানহার জন্য ছিল। নতুন জামা, ভালো স্কুল, দামি ফোন, বিদেশে ভ্রমণ, সবকিছু। আর আমি ছিলাম সেই মেয়ে যে সবসময় বুঝে নিতে শিখেছে, সবসময় মানিয়ে নিতে শিখেছে। কিন্তু আজ মনে হচ্ছিল সেই পুরনো রুহানি আর নেই। দুপুরে আনিশা আপা এসে কিছুক্ষণ আয়নের পাশে বসলেন। তার সাহায্যে আমি আইনজীবীর অফিসে যেতে পারলাম। অপারেশনের ব্যথা তখনও পুরোপুরি কমেনি। ধীরে ধীরে গাড়ি থেকে নেমে অফিসে ঢুকলাম। মুস্তাফিজুর রহমান আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তোমাকে দেখে তোমার দাদির কথা মনে পড়ছে। তার টেবিলের ড্রয়ার থেকে তিনি একটা মোটা ফাইল বের করলেন। ফাইলটা পুরনো হলেও যত্ন করে সংরক্ষণ করা ছিল। তিনি ধীরে ধীরে সেটি খুললেন। তারপর প্রথম নথিটা আমার সামনে রাখলেন। আমি কয়েক সেকেন্ড নথিটার দিকে তাকিয়ে রইলাম। এটা ছিল খুললেন। তারপর প্রথম নথিটা আমার সামনে রাখলেন। আমি কয়েক সেকেন্ড নথিটার দিকে তাকিয়ে রইলাম। এটা ছিল দাদির শেষ উইলের কপি। আমার চোখ দ্রুত শব্দগুলোর উপর বুলিয়ে যেতে লাগলো। তারপর এমন একটা জায়গায় এসে থামলো যেখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। উইল অনুযায়ী দাদির মোট সম্পত্তি 40% আমার নামে ছিল। 40%। আমি অবিশ্বাস নিয়ে আবারও পড়লাম। তারপর আবার একই কথা লেখা। আমার হাত কাঁপতে শুরু করলো। আমি ফিসফিস করে বললাম, কিন্তু বাবা তো বলেছিলেন সব সম্পত্তি তার নামে। মুস্তাফিজুর রহমান তিক্ত হাসলেন আর বললেন, তোমাকে সেটাই বিশ্বাস করানো হয়েছে। আমার বুকের ভেতর ধাক্কা লাগলো। তিনি আরেকটি নথি বের করলেন। এবার সেটা ছিল সম্পত্তি হস্তান্তরের আবেদনপত্র। সেখানে দাদির নামে স্বাক্ষর ছিল। আমি কয়েক সেকেন্ডের মধ্যে বুঝে গেলাম স্বাক্ষরটা অস্বাভাবিক। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি ব্যাংকে প্রতারণা তদন্ত করো, বলো তো এটা কি আসল স্বাক্ষর মনে হচ্ছে? আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। বললাম, না,
আমারও তাই মনে হয়। অফিসের ঘরটা হঠাৎ ভারী হলো। এতদিন ধরে যে সন্দেহগুলো শুধু অনুমান ছিল সেগুলো ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছিল। মুস্তাফিজুর রহমান আরো ভয়ঙ্কর তথ্য দিলেন। তিনি জানালেন দাদি মৃত্যুর প্রায় 3 মাসের মধ্যে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। সেই অ্যাকাউন্টগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ছিল, অথচ টাকা কোথায় গেছে তার কোনো পরিষ্কার হিসাব নেই। কিছু লেনদেন এমন কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে হয়েছে যেগুলোর সঙ্গে মাহবুবুর রহমানের পুরনো ব্যবসায়িক সম্পর্ক ছিল। আমি চুপ করে শুনছিলাম, প্রতিটি তথ্য যেন একটা নতুন দরজা খুলে দিচ্ছিল। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। অচেনা নাম্বার। রিসিভ করতে পরিচিত কণ্ঠ ভেসে এলো, সাইফুল, বাবার সাবেক ব্যবসায়িক অংশীদার। তিনি কোনো ভূমিকা না দিয়ে বললেন, আপনি কি আইনজীবীর অফিসে আছেন? আমি বিস্মিত হয়ে গেলাম। আপনি জানলেন কিভাবে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, কারণ আমিও বহু বছর ধরে একই সত্যের পেছনে ঘুরছি আর আপনাকে একটা কথা বলার জন্য ফোন করেছি। আমি চুপ করে রইলাম। তারপর তিনি নিচু স্বরে বললেন, আপনার দাদির সম্পত্তি নিয়ে যা জানছেন সেটা পুরো গল্পের অর্ধেকও না। আমার বুকটা ধক করে উঠলো। তাহলে পুরো গল্পটা কি? ওপাশ থেকে উত্তর এলো, আপনার বাবা শুধু সম্পত্তি আত্মসাৎ করেনি, তিনি আরো একজনের পরিচয় ব্যবহার করে বহু বছর ধরে আর্থিক লেনদেন চালিয়েছেন। আমি বিস্ময়ে জমে গেলাম। কার পরিচয়? সাইফুল কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, আপনার। কথাটা শুনে আমার চারপাশে সবকিছু যেন মুহূর্তের জন্যই থেমে গেল। সাইফুলের শেষ কথাটা মাথার ভেতর বারবার ঘুরছিল। আপনার পরিচয় ব্যবহার করা হয়েছে। কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারিনি, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছিলাম এটাই যদি সত্য হয় তাহলে পুরো ঘটনাটা শুধু পারিবারিক প্রতারণা নয়, এটা একটা সুপরিকল্পিত আর্থিক অপরাধ চক্রের অংশ। আমি আইনজীবীর অফিস থেকে বের হয়ে সরাসরি বাসায় ফিরিনি। আনিশা আপাকে ফোন করে বললাম আয়নের পাশে থাকতে। এরপর একা একা শহরের একটা শান্ত ক্যাফেতে বসে ল্যাপটপ খুললাম। আশেপাশে মানুষের স্বাভাবিক জীবন চলছিল। কেউ কফি খাচ্ছে, কেউ হাসছে, কেউ ফোন স্ক্রল করছে, কিন্তু আমার ভেতরে পৃথিবী তখন সম্পূর্ণ ভেঙে যাচ্ছিল। ব্যাংকের নিরাপত্তা সিস্টেমে লগইন করে পুরনো ডাটা আবার খুললাম। যেসব লেনদেন আগে শুধু সন্দেহ মনে হচ্ছিল, এখন সেগুলো নতুন ভাবে চোখে পড়ছিল। কয়েকটি অ্যাকাউন্ট আমার নামে খোলা, যেগুলোর কোনো অস্তিত্ব আমি জানতামই না। কিছু ট্রানজ্যাকশন বিদেশি কোম্পানির মাধ্যমে হয়েছে, যেগুলোর সঙ্গে বাবার পুরনো ব্যবসায়িক সংযোগ ছিল। আর সবকিছুর কেন্দ্রে একটাই নাম বারবার উঠে আসছিল, মাহবুবুর রহমান। আমি কয়েক বছর ধরে জালিয়াতি কেস দেখছি, কিন্তু নিজের জীবনের সঙ্গে জড়িয়ে পড়া কোনো কেস এত ঠান্ডা মাথায় সাজানো হতে পারে সেটা ভাবিনি। হঠাৎ সাইফুল আবার কল করলেন। তার কণ্ঠ এবার আরো সিরিয়াস। আপনি কি একা আছেন? আমি একটু থেমে বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে মন দিয়ে শুনুন। আপনি যেটা দেখছেন সেটা শুরু হয়েছে অনেক বছর আগে। আপনার দাদি মৃত্যুর আগেই পরিকল্পনা শুরু হয়েছিল। আমি চুপ করে রইলাম। তিনি বললেন, আপনার বাবার কাছে শুধু সম্পত্তি নয়, একটা সম্পূর্ণ আর্থিক নেটওয়ার্কও ছিল। আর সেই নেটওয়ার্ক চালাতে তিনি এমন পরিচয় ব্যবহার করতেন যেটা কেউ সন্দেহ করবে না। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো